পুরনো ওষুধ আমি ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব। তো আজকে কিছু আগে আমার চ্যাট ফোরামে আমার ভীষণ পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান সে একটা একটা টুইট করলো। সেখানে সে বলল যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অতীতে আহ, যেটা আমরা দেখেছি, মানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেউ ভালো খেললে তাকে সাথে সাথে তুলে নেয়। তো সেইটা যেন তারা কন্টিনিউ না করে আগামী দিনে। তো এই বিষয়ে মোটামুটি আলোচনা করব, আরও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমি আমি যেই ব্যক্তিগতভাবে আমি যেই প্রফেশনে কাজ করি, সেই প্রফেশনে জড়িত বেশ কিছু ছেলে মেয়ে মাঝে মধ্যে আমাকে ফোন টোন করে, মানে বা কন্ট্যাক্ট করে। তারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে যোগাযোগ করে তাদের একটাই থাকে যে কি করে কি আমার কেরিয়ারটা গড়বো, মানে তার নিজের কেরিয়ারটা গড়বে। তো আমি তাদেরকে কিছু মানে কিছু বেসিক জিনিস বলি, কারণ আমি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 2025-এ দাঁড়িয়ে আমি যদি আমার কেরিয়ারটা আবার শুরু করতাম, তাহলে আমি নিজেই যে কেরিয়ারটা ফলো করেছি সেটা ফলো করতে পারতাম না। কেন, আপনার কাছে কিছু স্ট্র্যাটেজি থাকে, আর থাকে পরিবেশ পরিস্থিতি সময় অনুযায়ী। তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু চলতে হবে। মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে আবার যদি আমার কেরিয়ারটা শুরু করতাম, আমার কেরিয়ারটা যেইভাবে এগিয়েছে, যতটুকু এগিয়েছে, একই ট্র্যাজেক্টরিতে কিন্তু এগোতো না, সেটা সম্ভব নয়। সেটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। তো ইস্টবেঙ্গলে আলোচনা আসার আগে আমি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো। কেন আমি ইস্টবেঙ্গলে আলোচনা করতে গিয়ে এটা ওটা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কেন দেখুন, এগুলো হচ্ছে না লজিক্যাল থিঙ্কিং। মানে আপনি যদি আপনার জীবনে যদি লজিক না থাকে, ধরুন আপনি ইস্ট বেঙ্গল বা নন ইস্ট বেঙ্গল রিলেটেড টপিকে আপনি যদি নন লজিক্যাল ভাবেন, আপনি ইস্ট বেঙ্গল রিলেটেড টপিকও লজিক্যালি ভাবতে পারবেন। মানে আপনি যদি সাধারণ জীবনে ধরুন আপনার প্রিয় মানুষের সাথে যে আলাপচারিতা করছেন, বা যে কথোপকথন করছেন, বা যে কর্মকাণ্ডগুলো করছেন, তার মধ্যে যদি লজিক না থাকে, আপনি যখন ইস্ট বেঙ্গলই ভাববেন, সেখানেও কিন্তু লজিক থাকবে না। মানে এরকম হতে পারে না একটা মানুষ, মানে শুধু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে লজিক্যাল আর অন্যান্য ব্যাপার নন লজিক্যাল। তো আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেখানে একটু লজিকের ব্যাপার আছে। তো আজকে আমি দেখলাম একজন লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে জগন্নাথদের যে মন্দির হয়েছে বা উদ্বোধন হতে চলেছে দীঘাতে, সেখানে কেন বাঙালি পুরোহিতের সংখ্যা কম বা নেই, বা জানি না মানে এক্স্যাক্ট ফিগারটা কি। তো সেখানেও কিন্তু একটা লজিকের ব্যাপার আছে। আপনারা যদি মনে করার চেষ্টা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে মন্দিরের এই পুজোর দায়ভার কারা কারা কাদের হাতে তারা তুলে দিচ্ছেন, মানে সরকার থেকে, আপনি বুঝতে পারবেন সেখানে একটা স্ট্র্যাটেজি রয়েছে, একটা বিজনেস স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো হওয়া দরকার। মানে আপনি যাই করুন না কেন জীবনে, তার পেছনে কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকা দরকার। যেমন সত্যজিৎ রায়ের একটা ইন্টারভিউতে বলেছেন, তিনি যেই বাজেটের মুভি করেন না কেন, খুব নিশ অডিয়েন্স হোক বা লার্জার অডিয়েন্স, তিনি কিন্তু বিজনেসটাকে মাথায় রাখতেন। কেন বলছে, দেখুন আমি তো একটা আমার বাপের টাকা একটা কাগজে একটা গল্প লিখছি না, একটা মুভি বানাচ্ছি, যার পেছনে কিন্তু একটা কস্ট আছে। তো এই কস্টটাকে আমাকে কিন্তু ইভ্যালুয়েট করতে হবে যে আমি কীভাবে টাকাটা তুলব, মানে শিল্পী সত্তার সাথে কম্প্রোমাইজ না করে কীভাবে টাকাটা তুলব। তো আপনার যদি ধরুন একটা মন্দির তৈরি করলো, তো দেখবেন মন্দির তৈরি কেন করছি, যদি আপনারা দেখেন শুরু থেকে বলে আসছে, এটা হচ্ছে একটা রিলিজিয়াস ট্যুরিজমকে প্রমোট করার জন্য। খুব ভালো কথা, কেন রিলিজিয়াস ট্যুরিজম, হেলথ ট্যুরিজম, এটা এখন বিশ্বের বিভিন্ন দেশ করছে। তো আপনারা যদি দেখেন, আমি নাম উল্লেখ করবো না, যাদের যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুজোর দায়িত্বটা, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যাতে এই মন্দিরটি সুপ্রতিষ্ঠিত হয়ে যায় ভারতের দর্শনার্থীদের মধ্যে এবং বিদেশের দর্শনার্থীদের মধ্যে। বিদেশ কেন বলছি, যদি দেখেন যে এখানে একটা ইসকনের একটা বড় ইনভলভমেন্ট আছে। এবার ইসকনের সাথে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যৌথ প্রয়াসে একটা ইসকন সিটি তৈরি করছে, বিশাল বড় সিটি। সেখানে ইসকনের ফান্ডিংই বেশি থাকবে, সরকার থেকে তাদের বিভিন্ন জমি জমা দিয়ে একটা বিশাল বড় তাদের সাথে একটা কোলাবোরেটিভ একটা এফার্ট হচ্ছে। এবং কোথায় হচ্ছে ইসকন সিটি, না আপনার যেখানে মায়াপুরটা রয়েছে, মানে যেখানে এখন ইসকনের মানে যেই হাবটা রয়েছে, সেখানেই বড় করে হচ্ছে। এবার ইসকনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ইসকন মানে বেশ ওপেন মাইন্ডেড, ওরা যেইভাবে দেখে পুরো ব্যাপারটাকে, এবং ওদের কিন্তু
বিশাল একটা গ্লোবাল প্রেজেন্স রয়েছে, মানে গ্লোবাল নেটওয়ার্ক রয়েছে। এবার আপনি যদি দেখেন যে এই দীঘার যে জগন্নাথ মন্দির, তার বিজনেস কম্পিটিটরকে, আমি এই ধর্মের ব্যাপারে যাচ্ছি না, মানে দেখুন ঈশ্বর তো সব জায়গাতেই আছে, আমি ওই ব্যাপারটা নিয়ে যাচ্ছি না, আমি বিজনেস পার্সপেক্টিভে বলছি। তো যেটা প্রতিষ্ঠিত যেটা হতে চলেছে দীঘাতে, তার মেন কম্পিটিটর হচ্ছে যে ধরুন এই বিষয়ে যে একটা লেজেন্ডারি যার একটা প্রেজেন্স রয়েছে, যেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এটা অস্বীকার করার উপায় নেই, মানে সে হচ্ছে নাম্বার ওয়ান, এ হচ্ছে জিরো, মানে এখনও শুরু হয়নি। তো এবার নাম্বার ওয়ানকে আপনি যদি টক্কর দিতে চান, তাহলে আপনাকে তো নাম্বার ওয়ানের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটোই বুঝতে হবে। তো দেখুন, নাম্বার ওয়ানের একটা বড় উইকনেস হচ্ছে সেখানে যারা হিন্দু নয় তাদের প্রবেশাধিকার নেই। নাম্বার ওয়ানেতে সেটা প্রবলেম রয়েছে। তো যারা হিন্দু নয় তাদের যেহেতু প্রবেশাধিকার নেই, তো সেটা কিন্তু যে পাশ্চাত্য থেকে যারা ধরুন ভারত দর্শনে আসে, তারা হিন্দু হোক বা না হোক, মানে তারা ইসকনের সাথে জড়িত হোক বা না হোক, তাদের কাছে কিন্তু ব্যাপারটা আকর্ষণীয় নয়। কিন্তু এই ইসকনের সাথে জড়িত হওয়ার ফলস্বরূপ এটা হবে, দীঘার এই মন্দিরটা কিন্তু একটা বিশাল বড় একটা ইনিশিয়াল একটা পাবলিসিটি পাবে এবং সেটা কন্টিনিউয়াসলি গ্রো করবে। এবং এই দীঘার মন্দিরের সাথে কিন্তু যারা জড়িত এই মুহূর্তে, মানে পুরীর নাম্বার ওয়ান মন্দিরের সাথে, তাদেরকে জুড়িয়ে দেওয়া হয়েছে, খুব ট্যাকটিক্যালি জুড়ে দেওয়া হয়েছে, ডিপ্লোম্যাটিক্যালি। কেন হয়েছে সেখানেও বলি, ধরুন একটা আম বাঙালি, সে জগন্নাথ মন্দির বলতে এই মুহূর্তে কী বোঝে, সে বোঝে পুরীর জগন্নাথ মন্দির। সেখানে সে চেনা পান্ডার সাথে পরিচিত, চেনা পান্ডা, সে উড়ে পান্ডা বা পুরোহিত, উড়িয়া পুরোহিত, অনেকে বেশিরভাগই উড়িয়া পুরোহিত। তো সে যখন দেখবে যে এই কি আমার এই পুরীর উড়ে পান্ডা এখানে কি করছে দীঘাতে, সে তখন কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাসোসিয়েট করবেন না, তাহলে পুরীর বদলে আমি তাহলে দীঘাতেই যাব। এবার আপনি যদি ভাবেন তাদের পার্সপেক্টিভে, যে পুরোহিতরা বা পান্ডারা যারা পুরীতে কাজ করছে, তারা কেন এটা অ্যাকসেপ্ট করলো এই অফারটা? দেখুন, সেখানেও তাদের একটা পেশা, পুরোহিতদের তাদের এটা একটা পেশা এক প্রকার, তারাই এই পূজা অর্চনা করেই কিন্তু তাদের পেট চালায়। তো তাদের কাছে একটা ভালো একটা লুক্রেটিভ অফার। কেন, ধরুন ওখানে স্কোপ কম, যেহেতু ধরুন এতদিন ধরে প্রতিষ্ঠিত একটা মন্দির, তো সেখানে ধরুন যারা ভালো কাজ করে কিন্তু হয়তো লাইমলাইটে আসতে পারছে না, সে খ্যাতির দিক দিয়ে ধরুন বা রোজগারপাতির দিক দিয়ে ধরুন, তো তাদের কাছে এটা একটা ভালো একটা অপরচুনিটি। তো একটা টোটাল একটা উইন উইন সিচুয়েশন। এখানে একজনই ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ানে রয়েছে। তো এবার আমরা আসি, মানে পুরনো ওষুধ কেন বলছি। দেখুন, মানে আপনারা তো জানেন যে ভ্যাকসিনের গল্প না, এই একটা কোভিড নিয়ে আমরা একটা সম্মুখীন হলাম। তো কোভিড যে যে করোনা ভাইরাস, এটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়, মানে করোনা যে 2019 ভার্সন, সেটা খুব মারাত্মক হয়ে গিয়েছিল বিভিন্ন টেকনিক্যাল কারণে। কিন্তু করোনা ভাইরাস কিন্তু অনেক পুরনো ভাইরাস। যে স্প্যানিশ ফ্লুটা হয়েছিল করোনার, এই কোভিডের 100 বছর আগে, সেটা এক প্রকার করোনা ভাইরাসই ছিল, কিন্তু এটা সারাক্ষণ মিউটেট করছে। এবং এই মিউটেশন, যে নতুন যে ফর্মটা তৈরি হচ্ছে ভাইরাসের, এটাকে আটকানোর জন্য বা নিউট্রালাইজ করার জন্য আপনাকে ভ্যাকসিনও সারাক্ষণ বদল করতে হচ্ছে, ভ্যাকসিন টেকনোলজি। আপনার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও একই রকম, যেহেতু ব্যাকটেরিয়া, নতুন নতুন ব্যাকটেরিয়া আসছে বা এক্সিস্টিং ব্যাকটেরিয়া তারা নিজেদেরকে ইভলভ করছে, তো আপনার অ্যান্টিবায়োটিককেও কিন্তু চেঞ্জ করতে হয়। তো সেরকমই যেই ভ্যাকসিনটা ধরুন আজ থেকে 50 বছর আগে কাজ করেছিল, সেটা তো আজকের দিনে কাজ করবে না। তো তেমনই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবার আসি। আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেগুলো বললাম আগের উদাহরণগুলো, এগুলো এই জন্য যে আপনার মধ্যে একটা লজিক্যাল মাইন্ডকে একটু খুঁচিয়ে দেওয়ার জন্য। দেখুন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেউ ভালো খেলে আগে নিয়ে নেওয়া হতো। আগে মানে কখন, যখন আইএসএল ছিল না, যখন ইস্টবেঙ্গল, মোহনবাগান ভারতের ফুটবলে একদম লাইমলাইটে ছিল, মহাবাডানও ছিল তার, বা মাঝে মধ্যে ওদিক থেকে ধরুন টেম্পো কখনো উঠলো, বা জেসিটি উঠলো, বা সালগাঁওকার মাঝে মধ্যে এরা উঠেছে। তো তখন কিন্তু, যেটা আমি আমার আগের অনেক অডিওতে বলেছি, খুব একটা সংগঠিত ফুটবল হতো না ভারতে, মানে ভারতীয় ক্লাব লেভেলে খুব একটা সংগঠিত ওয়েল অর্গানাইজড ফুটবল হতো না। মানে কোচটা খুব মধ্যম মানের ছিল তখনকার দিনে,
আমি অমল দত্ত, পিকে ব্যানার্জিকে মাথায় রেখেই বলছি, বেশিরভাগ ক্লাব কিন্তু খুব একটা অর্গানাইজড ফুটবল খেলতো না, মানে ট্যাকটিক্যাল ফুটবল আজকের দিনে যে আপনারা যেটা দেখছেন সেটা তখনকার দিনে ছিল না। তো তার ফলস্বরূপ কী হতো, এই ঠিক আছে আপনি দেখলেন যে একটা ছেলে ভালো খেললো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা আনঅর্গানাইজড ফুটবলে, তো আপনি তাকে তুলে নিলেন, আপনিও অর্গানাইজড ফুটবল খেলছেন, আপনার সিস্টেমে সাধারণত তারা বেশিরভাগই ক্লিক করতো, অনেকেই ক্লিক করতো। কিন্তু এখনকার দিনে আপনি যদি দেখেন, আইএসএলের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা ক্লাব বা নন আইএসএলও এখন অনেক ট্যাকটিক্স চলে এসছে, স্ট্র্যাটেজি চলে এসছে। তো সবাই একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কের মধ্যে খেলছে, একটা স্ট্র্যাটেজির মধ্যে খেলছে। এবং একটা ক্লাব, ধরুন ক্লাব এক্স, সে ক্লাবের একটা প্লেয়ার একটা দিন খেলা হলো ইস্টবেঙ্গলের সাথে, এবং সে হয়তো একটা গোল করলো বা ভালো ডিফেন্ডিং করলো, কিন্তু সে একটা পার্টিকুলার সিস্টেমে এক্সেল করলো। এবার আপনার ক্লাব মানে ইস্টবেঙ্গল ক্লাব, সে খেলছে অন্য একটা সিস্টেমে। এবার সেই সিস্টেমে যে প্লেয়ারটা ক্লাব এক্সের হয়ে ভালো খেললো, সে যে এক্সেল করবে বা ভালো খেলবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে যে ধরুন এক্স ক্লাবে একটা পার্টিকুলার সিস্টেম এতে ধরুন খেললো এবং ভালো খেললো, আপনার ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব সে খেলছে সিস্টেম বিতে, সেই সিস্টেম বিতে ফিট করবে কি না এটা কিন্তু মাথায় রাখা খুব দরকার। এবং যদি ওই প্রবণতা থাকে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো না খেলে তাকে নেব না, তো এমন তো হতেই পারে, ধরুন একটা ক্লাবের সাথে খেলা হচ্ছে, সেদিন সেই ক্লাবের একটা প্লেয়ার সে খেলার সুযোগ পেল না, যে কোনো কারণে, অসুস্থতার কারণ হোক বা অন্য কর্মব্যস্ততা বা যে কোনো কারণেই, তার হয়তো পরীক্ষা ছিল খেলতে পারলো না, তো আপনি তো মানে তাকে প্রথমে এলিমিনেট করে দিলেন। কিন্তু হয়তো আপনি যদি সেই প্লেয়ারটার খেলা দেখতেন, মানে সেই ক্লাবের হয়ে এক্স ক্লাবের হয়ে অন্যান্য ম্যাচে, হয়তো আপনার মনে হতো না আমি যে সিস্টেমে খেলবো ইস্টবেঙ্গল, সেই সিস্টেমে কিন্তু সে খুব ভালো খেলবে। এবং আরও একটা ব্যাপার, আপনি ধরুন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেললো, ইস্টবেঙ্গল তো মানে একদম 9th না 10th না কি একটা 11th এবার বোধহয় হয়েছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলেছে, তো কি মানে প্রমাণ হলো? আপনাকে তো মানে আপনার টার্গেট কি 9th 11th এইগুলো হওয়া? আপনার টার্গেটটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়া। তো আপনাকে তো দেখতে হবে সেই ছেলেটা মানে ফার্স্ট সেকেন্ড ছেলেগুলোর বিরুদ্ধে কীরকম খেলেছে। ইস্টবেঙ্গল এখন আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। আপনি 11th পজিশনে আছেন, টানা 9th 11th এই পজিশনে গত 5 বছর ধরে ইস্টবেঙ্গল রয়েছে। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলাটা খুব একটা বড় ব্যাপার নয় এই মুহূর্তে, যেটা ঘটনা আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনাকে যদি জীবনে ফার্স্ট হতে হয়, আপনাকে প্রথমে জানতে হবে আপনি এই মুহূর্তে কোথায় আছেন। আপনি রয়েছেন 9th থেকে 11th, আর আপনি নিজেকে ভাবছেন সেই জলসাঘরের ছবি বিশ্বাসের মতন আমি এখনও জমিদার, সেটা কিন্তু ঠিক নয়। আপনি হয়তো অবশ্যই পৌঁছে যাবেন ফার্স্টে বা সেকেন্ডে, কিন্তু আপনি যদি একটা ডিলিউশনে থাকেন যে না আমি তো এখন সেকেন্ড রয়েছি, থার্ড রয়েছি, আপনি কিন্তু ওই 9th 11thতেই ঘুরপাক খাবেন। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই মুহূর্তে যে ছেলেরা ভালো খেলছে, সেই ছেলেরা ভালো কিনা আদৌ তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ ইস্টবেঙ্গলের ওই তো কোচ অস্কার, কেরালার সাথে নাস্তানাবুদ হয়ে ইস্টবেঙ্গল হারলো, মানে কিচ্ছু করতে পারলো না ইস্টবেঙ্গল। সেই কেরালা টিমকে, মানে যেখানে একগাদা বিদেশি নিয়ে ওরা নেমেছে, মোহনবাগান সুপার জায়ান্টের একটা দ্বিতীয় সারির টিম, যারা ফার্স্ট টিমে চান্স পায় না, তারা হারিয়ে দিল। এই হলো আপনার অস্কার বুজো। একে নিয়ে মানে আদিক্ষেতা করছে কিছু ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ, এবং নিতুরা ইমামিরা এরা আদিক্ষেতা করছে। তো সেই অস্কারের একটা স্কোয়াডের বিরুদ্ধে কে ভালো খেললো, সে মানে হচ্ছে আগেকার দিনে ছিল বিহার বোর্ড থেকে পাশ করেছে, বা কেউ পাত্তাই দিত না, বিহার বোর্ড থেকে পাশ করেছে, ইউপি থেকে পাশ করেছে, মানে পেডিগ্রির ব্যাপার ছিল। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই বিগত 5 মৌসুমে কেউ ভালো খেলে মানে বিশাল বড় তীর মেরে দেয়নি। একটা 9th থেকে 11th একটা টিম তার বিরুদ্ধে ভালো খেলেছে, এটা কোনো একটা গৌরবের ব্যাপার হতে পারে না। তখন সে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ভালো খেলেছে বা গোয়ার বিরুদ্ধে ভালো খেলেছে, যারা প্রথম দিকে র্যাঙ্ক করেছে তাদের বিরুদ্ধে ভালো খেলেছে, সেরকম প্লেয়ার হলে তার একটা মানে দাঁড়ায়। কিন্তু সেখানেও আবার বলছি, আবারও এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে, মানে মূল ব্যাপারটা থেকে যাচ্ছে যে সেই প্লেয়ারটা কোন সিস্টেমে ভালো খেলেছে, ইস্টবেঙ্গল কোন সিস্টেমে খেলবে। ইস্টবেঙ্গল কি সেই টিমটার সিস্টেমেই খেলবে? ধরুন একটা প্লেয়ার ক্লাব এক্সের হয়ে খেলছে, এবং ক্লাব এক্স ধরুন ইস্টবেঙ্গলের মতন সিস্টেমেই খেলবে। ইস্টবেঙ্গল আগামী দিনে যে সিস্টেমে, মানে গত বছর না, আগামী দিনে যে সিস্টেমে খেলবে, আর সেই প্লেয়ারটা একই সিস্টেমে খেলে ভালো খেলছে, তাহলে ঠিক আছে, আপনি মোটামুটি একটা লো রিস্ক থাকে যে একে নিলে একই রকম ভালো খেলে দেবে। কিন্তু সিস্টেম যদি একদম আলাদা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা একটুখানি পর্যালোচনা করার ব্যাপার রয়েছে, যে
এ অন্য সিস্টেমে কেমন খেলতে পারে বা কেমন খেলার মানে কেমন খেলেছে যদি সেই টিম সেই সিস্টেমে খেলে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু ভাববার বিষয় আছে, লজিক্যাল ব্যাপার রয়েছে। এবং পরিশেষে আমি বলবো, শেষে একদম বলবো যে ইস্টবেঙ্গলের যারা ক্লাব কর্তারা রয়েছেন বেশিরভাগ তাদের কিন্তু এই বিষয়ে তাদের জ্ঞানটা খুবই কম, মানে তাদের ইন্টেলেক্ট লেভেল খুবই কম। তারা অনেক ভালো কাজও করে, মানে ক্লাবটাকে রক্ষার ব্যাপারে, ক্লাবটাকে ক্লাব হিসেবে তার ফান্ডিং জোগাড় করে, এইসব ব্যাপারে, কিন্তু তাদের ইন্টেলেক্ট খুবই কম। তো এই বয়সে এসে তাদের ইন্টেলেক্ট বাড়বে না, সেটা সম্ভব নয়। সে কারণে আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতাম একটা সময়, তখন যখন হায়ারিং করতাম অল্প বয়সী ছেলে মেয়েদের, এই ব্যাপারটা মাথায় রাখতাম যে তাদের ইন্টেলেক্টটা কীরকম বা বেসিক ইন্টেলিজেন্সটা কীরকম। কেননা ওইটা এমন একটা জিনিস যেটা মানে আমি কিছুতেই বাড়াতে পারবো না কাউকে। একটা দামড়া ছেলে বা দামড়া মেয়ের বেসিক ইন্টেলিজেন্স লেভেল আমার পক্ষে বাড়ানো সম্ভব নয়। কারো যদি বেসিক ইন্টেলিজেন্স থাকে, কমন সেন্স থাকে, তাহলে বাকি টেকনিক্যাল ব্যাপারগুলো তাকে আমি শিখিয়ে নিতে পারি। কিন্তু একটা দামড়া একটা গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে, তার বেসিক মাথা টাইমে টপ ফ্লোরটাতে একটুখানি লজিকের একটু অভাব রয়েছে, মানে স্ট্রং অ্যাবসেন্স অফ লজিক রয়েছে, লজিক্যাল ব্রেন, সেটা সম্ভব নয়। কারোর মধ্যে যদি ধরুন লজিক্যাল একটা মাইন্ড রয়েছে কিন্তু একটা জ্ঞানের অভাব রয়েছে, টেকনিক্যাল নলেজ, সেটাকে আপনি ঘষা মাজা করতে পারেন। মানে সাধারণ ফিল্ড, আমি ফুটবলের ক্ষেত্রে বলছি না, আবার প্রত্যেকটা ফিল্ড আলাদা। তো অন্তত কর্মকর্তাদের ক্ষেত্রে বলবো যে তাদের যে ইন্টেলেক্ট লেভেল সেটা সেরকম আর বাড়বে না, কিন্তু যেইটা অন্তত তারা করতে পারে, তারা অন্তত এইটা তাদের বোঝা উচিত যে তাদের কিন্তু বুদ্ধিটা খুব কম, এবং সেই বুদ্ধিটা কম বুঝে তাদের ওই মানে পুরনো ওষুধ, পুরনো অ্যান্টিবায়োটিক, পুরনো ভ্যাকসিন খাওয়া, এই প্রবণতা থেকে তাদের কিন্তু একটু সরে আসতে হবে এবং ঠিকঠাক লোককে তাদেরকে নিয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর এই পুরনো যেসব মানে এক্সপ্লেয়াররা রয়েছে, বাঙালি এক্সপ্লেয়াররা, যাদেরকে আমরা খুব সারাক্ষণ যাদেরকে আমরা দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, প্রত্যেকে প্রায় 100% কিন্তু একই অবস্থা। তারা এটা ওটা মানুষ হিসেবে খুবই ভালো। তারা কিন্তু ওই বেসিক্যালি পুরনো ভ্যাকসিন বা পুরনো অ্যান্টিবায়োটিক, তারা যে ডোজটা দেবে, ওই মানে আজকের দিনে কোভিড হলে আপনি সেই 100 বছরের স্প্যানিশ ফ্লুর আমলের ভ্যাকসিন খাওয়ার মতনই কিন্তু অবস্থা হবে। সুতরাং এই ব্যাপারে সজাগ থাকা দরকার। এক্স প্লেয়ারদের একটা কথাও শুনবেন না, অন্তত এইসব ব্যাপারে, ভিশনের ব্যাপারে একদম ভুলভাল কথাবার্তা তারা বলে। তারা তারা যে মানে কোনো কুমতলবে বলে তা কিন্তু নয়, মানে ইসমাইল ফ্যান ক্লাবদের মতন নয় বা ইসমাইল ইউটিউবারদের মতন নয় যে যারা এজেন্টের সাথে দালালি করে। তাদের একটা মধ্যে একটা কুমতলব রয়েছে, তারা যেগুলো কথাগুলো বলে, একে ওকে বার খাওয়ায়, তারা কিন্তু একটা বাজে একটা উদ্দেশ্য নিয়ে বলে, একটা অসৎ উদ্দেশ্য নিয়ে বলে। কিন্তু এক্স প্লেয়াররা কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বলে না, যেটা সমস্যা তাদের ইন্টেলেক্টটা কম বা তার নলেজটা এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। তো এইটা মাথায় রাখবেন, আর আশা করি এইটা আমাদের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, আমাদের ইনভেস্টার, স্পন্সর সবাই এটা মাথায় রাখবে। সেই মতো যদি কাজ করে টিম ভালো খেলবে, নয়তো 5 বছর 9th 11th হয়েছে, ষষ্ঠ বছর আবার 9th থেকে 11th মধ্যে ইস্টবেঙ্গল থাকবে। সবাই ভালো থাকবেন।